আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমায় থাকবে 50 মিনিট। তোমায় থাকবে চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। তোমায় থাকবে পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। আর থাকবে তোমাদের ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর 2024 সালের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ড্যাশ। জেন্দাবেস্তা মহাকাব্য ঋগ্বেদ না সামবেদ? উত্তর হবে ঋগ্বেদ। পরের প্রশ্ন, 10 রাজার যুদ্ধে জয়ী হন কুরু, পুরু, সুদাস না সৃঞ্জয়? উত্তর হবে সুদাস। পরের প্রশ্ন, মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, সাবশ্রী, বারাণসী না বিদেহ? উত্তর হবে পাটলিপুত্র। প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, বেদ, উপনিষদ, দ্বাদশ অঙ্গ? উত্তর হবে ত্রিপিটক। প্রশ্ন, জনপদ শব্দটি এসেছে জন, গ্রাম, মহাজনপদ 20 থেকে? উত্তর হবে জন শব্দ থেকে। পরে হচ্ছে প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে শ্রেষ্ঠ হলো অবন্তী, অসমক, লিচ্ছবি না মগধ? উত্তর হবে মগধ। প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক না বৃহদত্ত? উত্তর হবে অশোক। পরের প্রশ্ন, সিইউ কি গ্রন্থটি লেখেন সুয়ানজাং, ফা সিয়েন, মহুয়ান, বানভট্ট? উত্তর হবে সুয়ানজাং। 2 থেকে রয়েছে একটি বাক্য উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? তো লিখবে সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। প্রশ্ন, বেদকে কেন শ্রুতি বলা হয়? তো লিখবে বেদ শুনে শুনে মনে রাখতে হতো বা মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয়। পরে জৈন ধর্মের প্রধান প্রচারকদের কি বলা হয়? উত্তর লিখবে জৈন ধর্মের প্রধান প্রচারকদের তীর্থঙ্কর বলা হয়। প্রশ্ন, গৌতম বুদ্ধ কত বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন? লিখব গৌতম বুদ্ধ প্রায় 45 বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন। প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? উত্তর লিখবে অসমক। পড়েছে মৌর্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করতে? লিখবে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন, অর্থশাস্ত্র বইটির লেখককে? উত্তর লিখবে কৌটিল্য। প্রশ্ন, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর লিখবে ধননন্দ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তর দাও যে কোনো 2টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, প্রাচীনকালে রাজারা কি কি যজ্ঞ করতে? প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতেন। পরে সভা ও সমিতি কি? পরবর্তী বৈদিক যুগে সমাজের বয়স্ক অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শ পরিষদ ছিল সভা, আর সাধারণ মানুষদের নিয়ে তৈরি হতো সমিতি। পরে ষোড়শ মহাজনপদ কাকে বলে? লিখবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বর্তমান আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীর পর্যন্ত 16টি যে বড় বড় রাজ্যের অস্তিত্ব ছিল তাদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলে। পরে জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কী বোঝো? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এই তিনটিকে একত্রে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হয়। সাম্রাজ্য কি? উত্তর লিখবে সহজ করে বললে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্যে কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্যে কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই সাম্রাজ্য। পরে টিকা লেখো কলিঙ্গ রাজ খারবেল হাতিগুম্ফা শিলালেখ। তো লিখবে মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকরা কলিঙ্গে শাসন শুরু করেন। ওই বংশের শাসক খারবেল কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব 1ম শতকের শেষ ভাগে খারবেলের শাসন ছিল। হাতিগুম্ফা শিলালেখ থেকে খারবেলের বিষয়ে জানা যায়। ওই শিলালেখতে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল, তবে সেখানে ভারতবর্ষ বলতে সম্ভবত গঙ্গা উপত্যকার একটা অংশ বোঝানো হয়েছিল। তবে খ্রিস্টীয় 1ম শতকের প্রথম দিকেই
চেদিদের শাসন শেষ হয়ে গিয়েছিল। 4 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর দিতে যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 সমান সমান 6। প্রথম, বৈদিক যুগের সমাজ কেমন ছিল তা লিখবে। বৈদিক যুগের সমাজের বর্ণনাগুলি হলো: 1, বৈদিক যুগে সমাজের ছোট অংশ ছিল পরিবার। একই পরিবারের লোকেরা একসঙ্গে বসবাস করত। পরিবারের পিতা ছিলেন পরিবারের প্রধান, তাই বৈদিক সমাজে পিতৃতান্ত্রিক সমাজ বলা হতো। ঋগ বৈদিক যুগে সমাজে নারীর স্থান ছিল সম্মানের, কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীর স্থান কিছুটা ক্ষুণ্ণ ছিল। টিকা লেখো বৈদিক সাহিত্য। আদি ও পরবর্তী বৈদিক যুগে সৃষ্টি বেদ অনুসারী রচনাগুলিকে একত্রে বৈদিক সাহিত্য বলে। ঋক, সাম, যজু, অথর্ব যেমন 4টি বেদ, তেমনি প্রত্যেক বেদের 4টি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সঠিক উচ্চারণ ও অর্থ বোঝার জন্য বেদাঙ্গ, সূত্র, সাহিত্য, স্বরদর্শন সৃষ্টি হয়। এই সমস্ত রচনাগুলিকে একত্রে বৈদিক সাহিত্য বলে। দিগম্বর ও শ্বেতাম্বর কারা? অথবা দিগম্বর ও শ্বেতাম্বর সম্পর্কে কী জানো? জৈনদের দুটি সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতাম্বর। ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এই জন্য এদের দিগম্বর বলা হয়। অন্যদিকে স্থূলভদ্রের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এই জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ দুর্গের ভিতর একটি শিলালেখ আছে। লেখটি গুপ্তযুগের ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা। এলাহাবাদের কৌশাম্বী গ্রামে লেখটি ছিল। পরবর্তী সময়ে মুঘল সম্রাট আকবর সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন। ওই লেখাটিতে প্রশস্তি খোদাই করা আছে। প্রশস্তিটি হরিসেনের লেখা। তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। লেখাটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। সম্রাট হিসাবে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজজয় প্রভৃতি কথাটি লেখাটিতে আছে। পদ্য ও গদ্য দুই ভাষাতেই সেটি লেখা। যদিও সমুদ্রগুপ্তের প্রসঙ্গে শুধু ভালো কথায় লেখাটিতে বলা হয়েছে, তবুও ওই সময়ের ইতিহাস জানার জন্য লেখাটি জরুরি প্রত্নতাত্ত্বিক উপাদান। 5 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, টিকা লেখো চতুরাশ্রম প্রথা। পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্য শ্রম। শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপনকে বলা হতো গৃহস্থ শ্রম। বানপ্রস্থ শ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে। সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় সেই জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাসাশ্রম। এই 4টি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো। শূদ্রদের এই জীবনযাপনের অধিকার ছিল না। অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তিলাভের জন্য 8টি পথ বা মার্গের নির্দেশ দেন। এই 8টি পথ বা মার্গ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গ: 1, সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ জীবিকা, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি এবং সাম্যক সমাধি। পরে রয়েছে টিকা লেখো অশোকের ধর্ম। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায়, তবু ধর্ম বৌদ্ধ ধর্ম নয়, কারণ অষ্টাঙ্গিক মার্গের মতো বিষয় অশোকের ধর্মে নেই। এমনকি তাতে নেই নির্বাণ লাভের কথাও। আসলে ধর্ম কতগুলো সামাজিক আচরণের ওপরেই বেশি জোর দেয়। হিংসা না করা এর মূল কথা। প্রাণী হত্যা বন্ধ করার ওপরেও জোর দিয়েছিলেন অশোক। এমনকি শিকার ও মাছ ধরার ওপরেও তিনি নিষেধ জারি করেন। অশোক ঘোষণা করেন এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়া, দান, সত্যকথন এইসব আচরণের কথা ধর্মে বলা হয়েছে। বাবা মা গুরুজনদের মেনে চলার কথাও ধর্মে বলা হয়েছে। এই উপদেশগুলো বিশেষ কারোর জন্য নয়, সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন। অশোক প্রজাদের নিজের সন্তান বলেছিলেন, তাই মনে করা হতো প্রজারা পিতার মতো সম্রাটকে মানবে। সম্রাটকে মেনে চলাই ছিল মৌর্য শাসনের মূল ভিত। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয়, যারা এবছর
ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।